বর্ষিয়া, লোচনপুর এবং পাহাড়পুর। সেখানে ভয় দেখানোর চেষ্টা হয়েছে, পুলিশ মিথ্যা মামলা করেছে, আমি আগে অভিযোগ করেছি, মহিলাদের উপর গিয়ে অত্যাচার করেছে, পুরুষ শূন্য করেছে কিছু গ্রামগুলোতে, সব বুথে নয়, সব বুথে করার ক্ষমতাও নেই। এবং তারপরে যেহেতু পোলিংয়ে বসতে দেয়নি এবং লোচনপুরের কয়েকটা জায়গায়, পাহাড়পুরের কয়েকটা জায়গায় তো ভোট হওয়ার আগেই ভোট করেছিল পঞ্চায়েতে, মানুষের মধ্যে সেই ভয় ছিল, মানুষের ভয় কাটিয়েছে। কালকে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাড়া দিয়েছে, তাদের হাতে যেহেতু বন্দুক থাকে গুলি চালানোর কথা নয়, কিন্তু তারা নতুন করে ওখানে লোকালি বাঁশের লাঠি প্রকিওর করেছে এবং তাতেই তাড়িয়েছে। দমকলেও তাড়িয়েছে পরশুদিন, আর এখানেও তাড়িয়েছে। আমার মনে হয় ঘাস থেকে বাঁশের শক্তিটা বেশি, এরা বুঝেছে। ইন্ডিয়া অ্যালায়েন্সের 12 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে। বাংলার দিদির মন্ত্রীদের ঘরে 50 কোটি টাকা ক্যাশ মেলে, ঝাড়খণ্ডে 300 কোটি টাকা মিলেছে। যারা বাংলা লুট করেছে, লাস্ট লাইনটা বলো। ঝাড়খণ্ডে 300 কোটি টাকা মিলেছে, বাংলায় দিদির ঘরের থেকে 50 কোটি টাকার ক্যাশ মেলে। গতকালই ঝাড়খণ্ডের মন্ত্রী ঘর থেকে 30 কোটি টাকা মিলেছে। যারা বাংলাকে লুট করেছে তাদের জেলে যাওয়া উচিত না? প্রধানমন্ত্রী 25 বছর মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, 1 পয়সাও তার বিরুদ্ধে নেই। অমিত শাহ আজকে বলেছেন, কি বলবেন? হোম মিনিস্টার এবং ফাইন্যান্স প্রাইম মিনিস্টার তারা কিন্তু প্রচারক, তারা তো অ্যাডমিনিস্ট্রেটরও বটে। তাহলে যা অভিযোগ করছেন বাংলার মন্ত্রীদের ঘর থেকে, মুখ্যমন্ত্রীর ঘর থেকে টাকা বেরিয়েছে, তো সব কিছু থাকা সত্ত্বেও তারা গ্রেপ্তার হচ্ছে না কেন? কালীঘাটে তল্লাশি হচ্ছে না কেন? কেন কয়লা পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জির নাম এফআইআর থেকে বাদ দিয়ে রাখা হলো? কেন কয়লা পাচারকারী সবচেয়ে ঘনিষ্ঠ সে বিদেশে চলে গেল আরামসে, যেমন নীরব মোদী সর্বমোদী গেছে? তাহলে বিজেপির অপরাধীরা, তৃণমূলের অপরাধীরা কেন বিদেশে গেল? কেন বিদেশি অ্যাকাউন্টে গরু পাচারের টাকা, শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা, কয়লা পাচারের টাকা, বালি চোরের টাকা অভিষেক ব্যানার্জির বান্ধবীদের হাতে জমা পড়েছে? সেই তথ্য থাকলেও কেন এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? তাহলে ভোটের প্রচারের জন্য শুধু? কেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে, দিল্লির মুখ্যমন্ত্রী জেলে, আর এখানে কেন মুখ্যমন্ত্রী আর তার ভাইপো একটু বিজেপির দিকে হেলে আছে বলে বেঁচে গেছে? পরিষ্কার। হোম মিনিস্টারের কাজ কি? কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি, তাদেরকে রাজনৈতিক কাজে না ব্যবহার করে ফ্রি হ্যান্ড দেওয়া। কোর্ট বারবার নির্দেশ দিচ্ছে, একটা কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিতে 6 মাস লাগে, তার রিপোর্ট জমা দিতে 4 মাস লাগে, সে উত্তরটা কে দেবে? কেন? সেখানে ভাইপো ইনভলভ করে তো। এখন তো কে বিজেপি কে তৃণমূল নিয়ে সন্দেহ ছিল, এখন অভিষেক কার ভাইপো, বিজেপি নেতার না তৃণমূলের, এটা বোঝা যাচ্ছে না, নাকি উভয়ের ভাইপো? অভিযোগ উঠেছে যে অমিত শাহর বিরুদ্ধে যারা প্রার্থী হয়েছিলেন তাদের 15 জন প্রত্যাহার করে নিয়েছে এবং তার মধ্যে 5 জন তারা প্রকাশ্যে বলেছেন যে তাদের ভয় দেখিয়ে তাদের প্রার্থীপদ প্রত্যাহার করানো হয়েছে। কি বলবেন? আমরা ইন্দোরে দেখেছি, আমরা সুরাতে দেখেছি, এখন আমরা দেখছি এই যে তোমার যে প্রশ্ন, তাতে এখানে পঞ্চায়েতে পুরসভায় যে গল্প শুনেছ, এটা তাই লার্জ স্কেল নয়, পার্লামেন্টেও। তাহলে তৃণমূল ছোট ফুলে মস্ত করেছে, বড় ফুল সেটাকে প্রয়োগ করছে। যেন হাতের লেগে ছোটবেলা প্র্যাকটিস করতে হয়, তাহলে ঘাস ফুল প্র্যাকটিস করেছে, কমন ফুল দেখাচ্ছে। আসলে ভারতের সংসদীয় ব্যবস্থাকে, গণতন্ত্রকে শেষ করার জন্য আরএসএসের যে পরিকল্পনা, ফ্যাসিস্ট একটা রাষ্ট্র কায়েম করার জন্য, সেখানে ভারতের সংবিধানের যে পিলার, সংসদীয় গণতন্ত্র অর্থাৎ জনপ্রতিনিধিত্বমূলক যে ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, এটাকে ধ্বংস করতে হবে। তাহলে গুজরাটে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা শেষ করার জন্য আরএসএস একটা ল্যাবরেটরি করেছিল, সেখানে সাইনবোর্ড দিয়েছিল ওয়েলকাম টু হিন্দু রাষ্ট্র ল্যাব, 20 বছর ধরে, 22 বছর ধরে। আর পশ্চিমবঙ্গে মমতাকে দিয়ে আরএসএস দুর্গা বানিয়ে গণতন্ত্রকে শেষ করার পরিকল্পনা করেছিল এবং ল্যাবরেটরি তৈরি করেছিল। পঞ্চায়েত, পুরসভা, লাইব্রেরি, মসজিদ কমিটি, মন্দির কমিটি, পূজা কমিটি, ছাত্র সংসদ, ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন, কোনটা বাদ রেখেছে? একইভাবে তো বিরোধী শূন্য করার চেষ্টা করেছে।
তাহলে স্কিমটা হচ্ছে, প্রকল্পটা হচ্ছে আরএসএসের। পশ্চিম ভারতে সেটা একটা পার্ট বিজেপি করে দেখিয়েছে, ধর্মনিরপেক্ষতাকে শেষ করে এখন গণতন্ত্রকে শেষ করছে, আর এখানে মমতাকে দিয়ে গণতন্ত্রকে শেষ করে এখন ধর্মনিরপেক্ষতাকে শেষ করছে। আসলে এই ভোটটা হচ্ছে টু প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। এখানে হিন্দু খাতরে না, মুসলমান খাতরে না, আমাদের সেকুলার ডেমোক্রেসিটা খাতরে, আমাদের প্রজাতন্ত্রটা খাতরে নেমে আছে, এবং সেটা খাতরাটা বিজেপি এবং তৃণমূল উভয়ের দ্বারা। তাদের আরএসএসের প্রকল্প অনুযায়ী গণতন্ত্রকে এবং ধর্মনিরপেক্ষতাকে নস্যাৎ করা হচ্ছে। ধর্মনিরপেক্ষতাকে শেষ করে যেমন গণতন্ত্রের তার উপরে গণতন্ত্রের ধর্মনিরপেক্ষতার চিতার উপরে গণতন্ত্রের প্রদীপ জ্বালানো যায় না, তেমনি গণতন্ত্রকে শেষ করে দিয়ে তার উপরে ধর্মনিরপেক্ষতার চেরাগ জ্বালানো যায় না। এখানে বিজেপি আর তৃণমূলের যোগ, এখানেই মোদী আর মমতার লুট। আর এই জন্য এখন লোকে, আমরা এই জন্য প্রথম থেকেই বলেছিলাম, এই জন্য কংগ্রেসকে সাধুবাদ জানাবো, প্রদেশ কংগ্রেস আমাদের সঙ্গে একমত হয়েছেন যে একেবারে দোনলা বন্দুক নিয়ে মেটাফর বিজেপি এবং তৃণমূল উভয়ের বিরুদ্ধে লড়াই, যাতে আমাদের সাংবিধানিক যে সিস্টেম, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র, সেটা রক্ষা পায়। দাদা, সন্দেশখালীর যে ভাইরাল ভিডিও হয়েছে এখন, যে মানে যে ঘটনাগুলি ঘটেছিল 3 দিন আগের কথা কেন বল, আজকে দিন বল। আমি দিনে- আজকে 10 মিনিট আগের খবর দিলাম, আর তোমরা 12 ঘন্টা আগে খবর বলছো। সেইটাকে নিয়ে এখন শুভেন্দুরা দাবি করছেন যে এটা বানানো ভিডিও, এটা ফেক ভিডিও, এবং পাল্টা উল্টো দিকে তৃণমূল এটাকে হাতিয়ার করে রাজনীতির ময়দানে নামছে। আচ্ছা, কে শুভেন্দু? সে তৃণমূলে থেকে এই কাজ করেছে, বিজেপি থেকে এই কাজ করছে। যা শুভেন্দু করে তাহাই অভিষেক করে, কারণ দুজনে 101 পাঠশালায় পাঠ নিয়েছে, একই ঝান্ডা তলায় শিখেছে। ফেক ভিডিও করা শুধু কেন? মমতা ব্যানার্জি, চপলা সর্দার, তাপসী মালিক, যেগুলো কিভাবে কেস সাজানো হয় ভোটের আগে আমরা দেখিনি। আমরা এই সমস্ত বুদ্ধিজীবীদের দেখিনি কিভাবে কলকাতা পৌর নির্বাচনের আগে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, আর তারপরে সাংবাদিক সম্মেলন। আজকে কেউ কেউ মন্ত্রী বসে আছে, বাকিরা চুপচাপ আছে। তারপর কোনো তদন্ত হয়েছে রেল দপ্তরের থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে? কোনো রিপোর্ট বেরিয়েছে কেন এত লোকের প্রাণ গেল? সন্দেশখালীর ঘটনা প্রথম থেকে আমরা বলছি জমি দখলের। বামফ্রন্টের আমলে আমরা যে ভূমি সংস্কার করেছিলাম, উদ্বাস্তুদের যে নিঃশর্ত দলিল দিয়েছিলাম, তৃণমূলের আমলে সেটাকে রিভার্স করা হচ্ছে। যাদের পাট্টা আছে, জমি আছে, সেগুলো কেড়ে নেওয়া হচ্ছে, বিএলআরও দুর্নীতি করে সেগুলোকে নস্যাৎ করছে। আর তৃণমূল অ্যাকুমুলেশন অফ ল্যান্ড হচ্ছে। এখানে শুধু জমি মানে জমি নয়, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। কোথাও বালি খাদান, কোথাও নদী, কোথাও বিল, কোথাও চা বাগানের জমি, কোথাও হচ্ছে জঙ্গলের জমি, কোথাও ঝর্ণা, কোথাও পুষ্করিণী, এগুলো দখল হচ্ছে। সন্দেশখালীতে নোনা জল ঢুকিয়ে ভেরি করেছে জমিতে, এটাই তো অভিযোগ। শুভেন্দু কি প্রথম দিকে বলেছে এটা? শুভেন্দু বলেছে রোহিঙ্গিয়া, শুভেন্দু বলেছে বাংলাদেশি, শুভেন্দু বলেছে মুসলমান, হিন্দু মুসলমান। তো কাকে ডিফেন্ড করেছে? তৃণমূল অপরাধীদের ডিফেন্ড করেছে। প্রথম দিনে প্রেস কনফারেন্স করে বলেছিলাম, যারা এটা বলছে তারা আসলে তৃণমূল ধোয়া তুলসী পাতা, এটা বাংলাদেশ থেকে কেউ এসছে বলেছে। রাজ্যপালও তাই বলেছেন, একজন বিচারপতি তাই বলেছেন, এখন তিনি বিজেপিতে চলে গেছেন। তার মানে প্রথম থেকে ওদের ন্যারেটিভ আছে, এটাকে যা কিছু অপরাধ আছে তাকে হিন্দু মুসলমান, ভারত বাংলাদেশ, তাতে রোহিঙ্গা জিহাদিতে নিয়ে যাও, সেটা তৃণমূলকে বাঁচানোর জন্য। এখনও এই যে অপরাধ করছে, এটা হচ্ছে আসলে মানুষ যখন হক আর রুটি আর রুজির জন্য লড়ছে, দুর্নীতি আর দুষ্কৃতির বিরুদ্ধে লড়ছে, সে শুভেন্দু হোক বা অভিষেক হোক, এবং মিডিয়ার একটা অংশ যারা ইলেকট্রাল ফান্ডে টাকা পেয়েছে বন্ডের, তারা রুটি রুজির প্রশ্ন থেকে সরিয়ে বিজেপি তৃণমূলের নকল যুদ্ধ সাজাতে চাইছে। কখনো রাজভবন নবান্ন, আর কখনো এই সন্দেশখালী। শুধু সন্দেশখালী দিয়ে বললে ওটা খালি হয়ে যাবে। সন্দেশখালীর সন্দেশ হচ্ছে বিজেপি আর তৃণমূল অপরাধ বাড়িয়েছে, দুর্নীতি বাড়িয়েছে, শুভেন্দু তার মধ্যে একজন মাথা, এবং এখন সে বিজেপিতে গিয়েও সেই কাজই করছে। আর প্রতিদিন এই ঘটনাগুলোকে হিন্দু মুসলমান করতে চাইছে, যাতে অপরাধ ঢাকা পড়ে যায়। অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তো একটা এফআইআর হয়েছে, এরা করেছে যে যারা চাকরি হারিয়েছে তারা বলেছেন যে ওনার ইসের জন্য। কি বলবেন? আমি কেন বলবো? এফআইআর হলে আমি দেখবো রাজ্য পুলিশ কি অ্যাকশন নিচ্ছে। একটাও বিজেপি নেতার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে? আসানসোলের দাঙ্গার পরে তুমি জানো জিতেন দেওয়ারির বিরুদ্ধে এফআইআর ছিল, সে এখন তৃণমূলের নেতা হয়ে গেছে। তাহলে রাজ্যে সিআইডি এবং রাজ্য পুলিশ থেকে বাঁচার জন্য
যার বিরুদ্ধে অভিযোগ হবে সে তৃণমূল হয়ে যাবে, আর উল্টো দিকে দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত শুরু করবে সে বিজেপি হয়ে যাবে। তাহলে অপরাধীদের পোয়া বারো বিজেপি এবং তৃণমূল। এখন মুশকিল হচ্ছে বিচারপতি বিচারকের আসনে বসে বিচার দেন, ন্যায় দেন, আর তারপরে অপরাধীদের শেল্টার দেন। তিনি নিজেই তো সারদার কাণ্ডে ঘুষ নেওয়াটাকে জাস্টিফাই করেছেন, শুভেন্দুর ঘুষ নেওয়াটাকে বোঝা যায় না বিজেপি মিনিস্টার রূপে কী হয়। আমি দেখব তৃণমূলের সরকার কী ব্যবস্থা নিচ্ছে। ওই তমলুকে আমার সভায় শুভেন্দু যখন মন্ত্রী তৃণমূলের আমাদের একজন ছাত্র কমরেডকে তেড়ে গিয়েছিল বাপ মা শুয়োর বাচ্চা বলে গাল দিয়ে, তারপর পুলিশ তাকে ধরেছিল এবং 14 দিন জেল দিয়েছিল এসব নেতাকে, শুধু এইটুকু বলেছিল চোর চোর। এখন দেখছি শুভেন্দু সে তৃণমূলের নেতাদেরকে বিজেপিও চোর চোর বলছে। তো যখন তৃণমূলের যখন মন্ত্রী ছিল আর সেই দিন ইডি ডেকেছিল আর ওই জন্য ওর গাড়ি আমার মিছিলের মধ্যে ঢুকে গেছিলো ছাত্রদের মিছিলে, তো সে শুধু চোর চোর বলেছিল, তার জন্য তার 14 দিন জেল দিয়েছিল এই পুলিশ, রাজ্যের পুলিশ। অমিত শাহ বলেছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী আছে, একদম ভয় পাবেন না, মানে চোখ বন্ধ করে পড়তে ছাপ। আচ্ছা, তিনি হোম মিনিস্টার না বিজেপির প্রচারক? তাহলে কেন্দ্রীয় বাহিনী ভোটটা অবাধ এবং সুষ্ঠুভাবে করতে এসছে না পদ্ম করে ছাপ দেওয়াতে এসছে? এটাই তো বোঝা যায়। মমতা ব্যানার্জি বলবেন রাজ্যের পুলিশ আছে, কোনো অসুবিধা নেই, ঘাসপুরে ভোট দিন। আর উনি বলবেন কেন্দ্রীয় বাহিনী আছে, কোনো অসুবিধা নেই। যেসব এই কেন্দ্রীয় বাহিনী রাজ্য বাহিনী কারণ বাপের সম্পত্তি, মানুষের ট্যাক্সের টাকায় তারা মানুষকে নিরাপত্তা দেবে, সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন করবে, কোনো মস্তানি গুন্ডামি সেটা দেখবে, মানুষ নিজের মনের মতো ভোট দেবে, নিজের ইচ্ছা মতো ভোট দেবে। এটাই পাতাল থেকে তুলে নিয়ে আসবো সন্দেশকারীতে যারা মহিলাদের ওইসব ডায়লগ অনেক শুনেছি, তারপর আমরা দেখেছি মমতা বলেনি মোদিকে কোমরে দড়ি ধরে ঘোরাবো, বেঁধে ঘোরাবো বলেছিল না? কোথায় গেছে? আর মোদি অনেক কিছু কথা বলেনি, জিরো টলারেন্স টু হচ্ছে তোমার গিয়ে করাপশন। তারপরে বলেছিল কালাটা ধান সমাপ্ত। তাহলে পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক কাছ থেকে এত টাকা বেরোলো থেকে? ওরা বলেছিল নোটবন্দির পরে দুর্নীতি সমাপ্ত। তাহলে দুর্নীতি কিন্তু ঢাকা দিয়েছে, চাপা দিয়েছে, নাহলে মিথ্যে কথা বলেছে। ধন্যবাদ। কালকে বুথে বুথে যাবেন? হ্যাঁ, আমি কালকে অবশ্যই বুথে বুথে যাব না, আমি সমস্ত এলাকায় আমি এবং আমার ইলেকশন এজেন্ট তারা ঘুরবে, যেসব জায়গায় আগে পোলিং এজেন্ট বসতে দিত না বা ঢুকতে দিত না আগে থেকেই, বা ভয় দেখাতো, বা আজকে রাত্রে যেখানে ঘটনা ঘটবে কাল সকালে সেখান থেকেই শুরু করবো। সুতরাং আমার যে মিডিয়া টিম আছে এবং আমার যে ওয়ার রুমের লোকেরা আছে তারা আপনাদের কাছে জানিয়ে দেবে। কালকে সকাল থেকে আগে আমি কর্মসূচি নিয়েছিলাম ওই দিকেই থাকবো, এখন আমি ঠিক করেছি আপনারা অনেকেই আছেন যারা মনে করছেন আমার সঙ্গে থাকবেন, তো অত বড় নিয়ে গ্রামে অত গাড়ি নিয়ে ঘোরার মানে হয় না। আমি সকালে খুব ভোরে বহরমপুর থেকে শুরু করবো, অন্যত্র যেতে হবে না। তারপরে যেখানে প্রায়োরিটি হবে সে আজকে শিডিউলটা এরা করবে, তার থেকে জানি। দাদা শেষ 2 মাস তো ভোটে ভোটে ঘুরে বেড়ালেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচার করলেন, আজকের দিনটা কি বেশি চাপ গেল অন্য দিনের চেয়ে? না, দেখুন তারপরে ডাক্তার আমি অন্যদিন আমার সঙ্গে সঙ্গে ঘুরতে ঘুরতে বাইক নিতে চেয়েছি, আমি দিতে পারিনি, কেউ রাগ করে নিয়েছে, কারণ মানুষ আমার কাছে প্রায়োরিটি ছিল, তার কাছে যাচ্ছিলাম। আজকে আমি সময় পেয়েছি, আপনাদের ডেকেছি, এবং কালকে যখন প্রচার শেষ হয়ে গেছে আমি তো প্রচার শেষ করে দিয়েছি। এখন তো আমি শুধু এটুকু বলবো যে বহরমপুর কেন্দ্রে যে দাঁড়িয়ে আছি, শুধু জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ নয়, বহরমপুর কেন্দ্রেও বাম এবং কংগ্রেসের প্রার্থী হিসেবে অজিত চৌধুরীকে লোকে ভোট দেবেন, এবং মুর্শিদাবাদে 4-এ 4 হবে, একটা উপরি হবে, 3-এর পর একটা উপনির্বাচন আছে বিধানসভা। সে চাপে নেওয়ার কথা নয়। আমি তো কালকে রাত্রেও থাকবো এখানে, যেখানে কোনো ঘটনা ঘটবে, আর আশা করি কোনো ঘটনা ঘটবে না, নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে। সিভিককে অলরেডি পুলিশ বাইরে রাখা হয়েছে ভোটের কাজে। ভোটের দিনে এইসব পুলিশগুলো যারা গণ্ডগোল করছে তাদের বা করতে পারে তাদেরকেও বাইরে রাখা হবে। মানুষ নিজের ভোট নিজে দেবেন, শান্তিতে দেবেন, শান্তি প্রতিষ্ঠা করবেন, সেজন্য আমার কোনো চাপ নেই। আর আমার তো তার পরের দিন আমি সকালে কৃষ্ণনগরে রোড শো করবো, তারপরে রবীন্দ্র জয়ন্তী আছে 8 তারিখে, রাজ্য জুড়ে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করব এবং সকালে
তারপরে হচ্ছে কৃষ্ণনগরের প্রচারে যাব, তারপর রানাঘাটের প্রচারে যাব, 3টে জনসভা করবো বিকেলবেলা। অসুবিধা নেই কিছু। এখানে আমাদের সংগঠন থাকবে, নেতা থাকবে, আমাদের ওয়ার রুম আগামী 3 দিন আরও চলবে কেউ কোথাও, এবং সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী আরও কাউন্টিং পর্যন্ত থাকবে, কারোর কোনো দুশ্চিন্তা নেই। আপনার এলাকায় তো দাদা অধীরবাবু প্রচার করলেন, আপনি ভোটের পরে অধীরবাবুর এলাকায় প্রচার করতে বেরোবেন একসঙ্গে? আমি নিজেও তো নমিনেশন জমা যখন দিলাম অধীরবাবু, আমি তো অধীরবাবুর এলাকায় তো মিছিল করেছি। মিস করেছে সেটা তুমি? না, আবার মিস না, এবং গেছিলাম। আজকে যেহেতু আমার প্রচার নেই, আমি আজকে অধীরবাবুর প্রচারে থাকবো, কোনো অসুবিধা নেই। তো আমার তো কোনো ছুটি নেই, প্রচারগুলোতে আমার পাবো কোনো আমরা। ছুটি নেই। দাদা ভোটের আগেও তো আজকে মীনাক্ষী আসছে, আমিও থাকবো। আমরা অধীরবাবু এলাকায় 3টে জনসভা হবে, অধীরবাবু নিজেও করবেন নিজের জায়গায়, অসুবিধা আছে কিছু? এই জন্য আমি প্রেস কনফারেন্স এখানে করলাম, এটা তো বহরমপুর কেন্দ্র। আপনারা লিখে দিতে পারেন যে বহরমপুর কেন্দ্রে মোহাম্মদ সেলিম প্রচার করলেন এবং অধীরবাবুর জন্য আবেদন করলেন, এটা তো প্রচার লিখে দেন। না, আপনি প্রচারে ঘুরবেন তো, তাই বলছি, সেটাই বলছিলাম। আচ্ছা, প্রার্থী হিসেবে যেরকম ঘোরে, মিটিং মিছিলে সব করে ঘোরে না। ঠিক। ধন্যবাদ। ঠিক আছে। আমি আরেকটা কথা বলে দিই, এখনো পর্যন্ত বোমা উদ্ধার, বিভিন্ন জায়গাতে বোমা উদ্ধার হচ্ছে। কাল আগামীকালকে ভোট, কোন কোন জায়গা থেকে হয়েছে একটু বলো। বেলডাঙ্গায় হয়েছে। আর তারপরে তো এর আগেও বেলডাঙ্গা, রেজিনগর, একাধিক জায়গা থেকে ডোমকল থেকে হয়েছে, হ্যাঁ, আজকে রায়নগর থেকে হয়েছে, সাগরপাড়া হয়েছে, সাগরপাড়া হয়েছে, বেলডাঙ্গা। সাগরপাড়া ওই রায়নগর থানা আর জলঙ্গি বিধানসভা। হ্যাঁ, তাহলে এটা তো ভালো। মমতা ব্যানার্জি বকটুইয়ে যখন তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল, তৎকালীন ডিজিপিকে তোমাদের সামনে, মিডিয়াকে সামনে রেখে বলেছিলেন 1 মাসের মধ্যে না 15 দিনের মধ্যে যত বোমা আছে, যত বেআইনি অস্ত্র আছে সব উদ্ধার করবেন। পুলিশমন্ত্রী বলেছিলেন ডিজি পুলিশকে, আসে এরকম কৃষ্ণনগরের পুতুলের মতো ঘাড় মেরেছিল। উদ্ধার হয়েছে? কেউ বিশ্বাস করে? তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকে কেউ বিশ্বাস করবে? এবং যেখানে উদ্ধার হয়েছে, কোথায়, কাদের কাছে উদ্ধার হয়েছে? যতগুলো বোমা বিস্ফোরণ হয়েছে, মমতা ব্যানার্জি বলেছেন বাজির কারখানা, তাহলে তোমরা কেন বলছো না বাজি উদ্ধার হয়েছে? যতগুলো বোমা কারখানায় বিস্ফোরণ হয়েছে, মমতা ব্যানার্জি প্রথম বলেছেন ওরা বাজি কারখানা। আর যখন উদ্ধার হয় তখন সেটা বোমা হয়ে যায়, যখন তৈরি হয় তখন বাজি হয়। এটা আরও উদ্ধার হোক। এবং আমি বলবো ভোটের পরে, যেহেতু ভোটের দিনে ব্যবহার করতে পারবে না, ভোটের পরে ওই আমবাগানে, আস্তাকুড়ে, ডাস্টবিনে সব ফেলে দেয়, আর ছোটো ছোটো বাচ্চাদের হাত পা উড়ে যায়, বল ভেবে দেয়। আপনাদের মারফত আপনার বলছি এটা ফর পিপলস অ্যাওয়ারনেস। আপনারা খবরের মধ্যে দেখান যে কোথাও কোনো সুতলি বোমা থাকলে, কোনো রকম বোমাকার জন্য জিনিস থাকলে তাতে হাত দেবেন না। খালিস্তানি সময় পাঞ্জাবে এরকম সরকার বিজ্ঞাপন দিত, কোথাও ট্রানজিস্টার, কোথাও অমুক তমুক কোথাও থাকলে তাতে হাত দেবেন না, কারণ ফাটতে পারে। এটা আপনারা বলুন, তাহলে অনেক বাচ্চার হাত পা ঠিক থাকবে, উড়ে যাবে না। বোমা ব্যবহার করতে দেওয়া হবে না যারা তৈরি করেছে। আবহাওয়া খারাপ থাকলে সেগুলো ভিজে যাবে, আর সেগুলো তখন এদিক ওদিক ফেলে রাখতে হবে। কালকে আবহাওয়া শীতল হয়েছে, সকাল সকাল মানুষ ভোট দেবেন। যারা রাত্রেবেলা গণ্ডগোল করে, রাতে অন্ধারে, তারা সকালে এমন সব বেআইনি মদ খেয়ে রাতে ঘুমোয়, সকালে ঘুমতে একটু দেরি করে ওঠে, তার আগেই যাতে লোকে সকাল সকাল নিজের ভোটটা দিয়ে দেয়, তাহলে কোনো মস্তানে কোনো কাজ হবে। আমি আপনাদের বলছি না, তারপরে তো খারাপ যে বোমা দিয়ে শেষ করবো না তো। আগামী 8 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেখানে আমরা সিপিআইএম এবং বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয়ভাবে এইবার প্রথম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কর্মসূচি হবে, আর সমস্ত জেলার সমস্ত অঞ্চলে রবীন্দ্র জয়ন্তী পালন করা হবে। এখানেও 7 তারিখে ভোট হয়ে যাবে, 8 তারিখের জন্য করা হবে। আমি নিজেও কোথাও অংশগ্রহণ করব, এবং এই জন্যেই রবীন্দ্রনাথ ঠাকুর আসলে এই ফাঁসিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের নামে উগ্র জাতীয়তাবাদেরকে ঘৃণা করেছেন, এবং বাংলার সংস্কৃতির কথা বারবার বলেছেন যে মিলন ধর্মী। কেন সেটাও তার প্রবন্ধে বলেছেন, কারণ নদীমাতৃক দেশে নদী জনপদকে ভাগ করে দেয়, আর যখন দুপুরে মানুষ ভাগ হয়ে যায় তখন তাদের মধ্যে একটা আকুতি তৈরি হয় মিলনের। সেজন্য আমাদের সংস্কৃতি হচ্ছে মিলন ধর্মী, মিলনাকাঙ্ক্ষী। এখানে নদীগুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, বিলগুলোকে দখল করে নেওয়া হচ্ছে, জলাশয়গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এক একটা অঞ্চল বিস্তীর্ণ পদ্মার চর দেখেছি যেখানে মরুভূমি হয়ে গেছে,
সেখানে এখন ওই মিলনধর্মী সংস্কৃতির বদলে নতুন করে উত্তর ভারতের পশ্চিম ভারতের শুষ্ক মরুভূমির বাতাস বইছে। এত লু কখনো হয়নি। আবার আমাদের পরিবেশকে রাজনৈতিক, সামাজিক এবং প্রাকৃতিক পুনরুদ্ধার করতে হবে, মিলনধর্মী সমাজ সম্প্রীতির আধারে তৈরি করতে হবে এবং মিশ্র সংস্কৃতিকে আমাদের নতুন করে আবার সেচ দিতে হবে এবং তার জন্য রবীন্দ্রনাথকে স্মরণ করতে হবে। আর প্রথম কাজ হচ্ছে নদীগুলোকে বাঁচাতে হবে। ধন্যবাদ। আমি আজকে চ্যানেল অবজারভার সন্ধ্যাবেলা 7টার সময় এবং পুলিশ অবজারভারের কাছে এখন 4টের সময় যাব। যা তোমাদের বললাম আরও স্পেসিফিক তাদের কাছে বলে দেবো। ওকে, তোমাদের সুবিধার্থে আমি বহরমপুর থেকে শুরু করবো। রাতে কটায় ঘুমবো তার মধ্যে রাতের ফোনের উপর নির্ভর করছে। তোমরা 6:30 থেকে রেডি থাকবে। 6:30।